আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৩৪ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পুষ্পিতা অবলার মতন বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল, মৃদুকণ্ঠে সায় মিলিয়ে বলল, জি, আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ, নাকি এখন তুইও বলবি তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি, এমনকি কথা বলার সময়ও একটাবার চোখ তুলে দেখেননি। যে মানুষ মেয়েদের মুখের দিক চেয়েই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না। আয়েশা বললেন, আরেকটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা আর তুমি পড়াশোনার যে কোনো কিছুতে নিঃসংকোচে হেল্প নিতে পারবে না? শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তোমরা আরও সেফ থাকছ। নুহা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু সাথে তো আরও একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন। তাতে কি, থাকুক না, ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে? না তো, স্যার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধু সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল, মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন, তার এত নাচানাচির মানে আছে? মাথা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা, ওর থুতনি ধরে বললেন, এই তো, কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসল। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠল বাসায়, সারাদিন গোজগাজ করেছে, এখনও নাকি বাকি, বোধহয় রান্নাবান্নাও করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নোহার হাসি শেষ, কেমন খ্যাকখ্যাকে গলায় বলল, কেন কেন, এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম, মনে নেই পুষ্পিতার মণি আমাদের রান্না করে দিয়ে গেছিলেন? সেই রান্না খেয়ে হাত চেটেপুটে তো খুব বলেছিলে, আম্মু ওনারা কত ভালো। তাহলে এখন অন্যকে দেবে না কেন? মনির কথা শুনেই বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। নুহারা প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সেই বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ছোট্ট নুহা, ফ্রক পরা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দমাখা দিনগুলি। নুহাটা এখনও ওর জীবনে একইভাবে রইলেও। মনি, আচ্ছা কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলা আপু কি বিদেশ চলে গিয়েছে? কত দিন সবাইকে দেখেনি। সেই সময় আয়েশা ডাকলেন। পুষ্পিতা ধ্যান ভেঙে তাকালে বললেন, যাও তোমা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা ঘাড়কাত করল। যেই উঠতে যাবে নুহা হইচই ফেলে বলল, না, ও কেন যাবে? ও এমনিই বোকাশোকা, আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অস্থির হয়ে পড়লেন এবার। উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখ প্রকট করে বলল, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে না। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতাও গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি? তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নুহা ওখান থেকেই জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই, আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির মধ্যে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন, আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা নিঃসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গটগট করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ, একে কোন ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া, জানলার দিক চেয়ে বসেও, চোখে জল, হাতে মানিব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটি ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির ওপর আলতো করে বোলায়। বছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথাতুর ঢোক গিলল নাহিদ। মিথিলার দিক চেয়ে বলল, আমি এখনও আগের মতোই তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা একটুখানিও কমেনি জানো। অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনের প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এটুকু না বোঝার মতো বোকা আমি নই, কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। সে ভেবেছিল
আমি আমার মতো করে ভালোবাসব, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি, আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। অতগুলো দিনে আমার ভালোবাসা একটুও ছুঁয়েনি তোমায়। জীবনে বাঁচার জন্যে আমাকে নয়, আমার টাকাটাকেই এত বড় করে দেখলে মিথিলা। একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্যে। নুহা দেখল দরজা হাঁ করে খোলা। সে বাইরে দাঁড়িয়েই থমথমে গলায় ডাকল, কেউ আছে? সাড়া এলো না। ও আবার ডাকল, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকল, কেউ উত্তরই দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো। সত্যিই তো, হতে পারে ওনারা এখনো কিছুই খেতে পারেননি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা বদলেছে জীবন বেরিয়ে গেছে ওর। ভাবল খাবার যখন নিয়ে এসেছে তাহলে রেখেই যাবে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকল নুহা। বসার ঘর খালি। নুহা টেবিলের ওপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি শোবার ঘরে। ভ্রু গোছালো ও। নাহিদ জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল! বাসাতেই আছে, অথচ অতক্ষণ ধরে সে যে হেদিরে ডাকল, ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়। একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ, হ্যাঁ? নাহিদের আর্ত চোখ দুটো মিথিলার ছবিতে ছিল। মন যোগ সবই সেখানে। খালি ঘরে আচমকা এমন জোরাল শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধরফড়িয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচণ্ড ভয় পেয়ে বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজল খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে, আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? নাহিদ মাথা কাত করল আগের মতো, তবে এখনও বুক ধুকপুক করছে। নতুন জায়গা, আবার বিট্টুটাও নেই। ওকে তো কিডন্যাপ করে যে কেউ সহজে নিয়ে যেতে পারবে। নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়ালো। আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, একরকম জোর করেই পাঠালেন আর কি। যাকগে, না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? আমি তো। ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামল। নুহা আরও ভালো করে চাইল। নাহিদের চোখের কোনায় সূক্ষ্ম জলের রেশ। এক পশলা কান্নার পর চোখ মুছলেও যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢ্যাঁড়স? নাহিদ হতভম্ব হল, ভ্যাবাচাকা খেল। একে নাম, দুইয়ে ধরে ফেলায়। তৎপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নুহার চাউনি প্রখর, বোঝার চেষ্টায় সে। একটা ছেলে কি কারণে কাঁদতে পারে? লাইফ নিয়ে ডিপ্রেসড, চাকরি পাচ্ছে না, নাকি? সেই সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়ালেট পড়ে আছে নাহিদের, যেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিও সদর্পে চেয়ে। ও এগিয়ে গেল, হাতে তুলে দেখতেই বুঝে গেল যা বোঝার। নিশ্চিত হতে বলল, আপনার বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢ্যাঁড়স? চক্কিতে চাইল নাহিদ। ওয়ালেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মানুষ মুহূর্তেই কেমন তেতে গেল, বলল, আমার ওয়ালেট ধরেছেন কেন? নুহা ভরকে যায়, চোখ কুচকে বলে, বাপরে, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি, এভাবে কেনে নেওয়ার কি ছিল? নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, ওই জন্যে আর কি, কিছু মনে করবেন না। নুহা ঠোঁট টিপে হেসে বলে, বুঝেছি, গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন, তাই তো? নাহিদ রুষ্ট চোখে চায়, তেমন চড়া কণ্ঠে বলে, ভেগে যায়নি, বিয়ে হয়ে গেছে, না জেনে কেন আজে বাজে বলছেন? নুহা মজা করেছিল, ওয়ালেটে তো কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনিই রাখে না, গার্লফ্রেন্ডই হবে বলে আন্দাজে বলা। কিন্তু সত্যিই নাহিদ এই কারণে কাঁদছে শুনে তাজ্জব হয়ে বলল, কি আশ্চর্য, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যিই এভাবে কাঁদছেন? কেন, এটা কি কাঁদার মতো ব্যাপার নয়? নুহার দৃঢ় কণ্ঠ, মোটেই না, এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়ার বিদেশিদের কাছে তাদের কত টাকার ঋণ, কই, দেশ তো কাঁদছে না, প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে, তাহলে? নাহিদ জড়বুদ্ধিতে চোখ বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক? না, অবশ্যই এক নয়, আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক, কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি, কিন্তু আপনি তো অক্ষত, তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ। সহসা একপেশে হাসল নাহিদ, ওয়ালেটের দিকে চেয়ে থেকে জানলার বাইরে চললে ফেলল। পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। নোহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয়, হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই? ঝকঝকে রাস্তাঘাট, এক একটি উঁচু স্তম্ভের মতন পরিষ্কার দালান, তকতকে ঝলঝলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিমোহে মুজে আসার জোগাড়। এই তো, ঠিক এরকমই দেশের স্বপ্নই তো দেখেছে ও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা ভীষণ শৌখিনতার মুড়ে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না। ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে।
ল্যান্ড করেছে প্রায় আধ ঘন্টা হবে। মিথিলা সবকিছু দেখে টেকে এবার অধৈর্য হয়ে পড়ল। পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর। ওদিকে পলাশ ফোনে ব্যস্ত। মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন এখানেই থাকার প্ল্যান করেছে নাকি? গাড়ি আসবে না ওর? মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই তো ক্যাব বুক করেছি, চলে আসবে। মিথিলা নাক কুচকে বলল, ক্যাব? ক্যাব কেন? তোমার গাড়ি নেই? পলাশ ফোন থেকে মুখ তুলে যায়। 2 সেকেন্ড ওর দিক দুর্গেও চাউনিতে চেয়ে থাকে, তারপর হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।